নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আদালতে বিল্ডিং এর চাঙড় ভেঙে বিপত্তি, চাঞ্চল্য জলপাইগুড়ি সিভিল কোর্টে। জল বিতর্কের মাঝে অন্য বিপত্তিস্তায় গভীরতা হারিয়ে বেপরোয়া তিস্তা নদী, বাঁধের উচ্চতা বাড়িয়েও নেই রক্ষা। এবার আসছে বিস্তারিত সংবাদে। সিভিল কোর্টের মুখের দরজায় ঢোকার মুখে শেডের চাঙড় ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জলপাইগুড়ি জেলার সরকারি আইনজীবী গৌতম দাস জানান, মঙ্গলবার জেলা আদালতে মামলা চলাকালীন এই বিপত্তি ঘটে। অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন অফিসার কর্মীরা। ইতিমধ্যেই পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পার্থ সরকারকে টেলিফোনে বিষয়টি জানানো হয়েছে। বিল্ডিংটি রক্ষণাবেক্ষণের জন্য পূর্ত দপ্তরকে খবর দেওয়া হয়। উল্লেখ্য, 1990 সালে তৈরি হয়েছিল এই ভবন। রক্ষণাবেক্ষণের অভাবে ভুগছিল বিল্ডিংটি। বহুবার বিল্ডিং সংস্কারের কথা উঠলেও তেমনভাবে উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই দুর্ঘটনায় প্রাণনাশের আশঙ্কা ছিল পুরো মাত্রায়। বরাত জোরে প্রাণে রক্ষা পেলেও আতঙ্ক দানা বেঁধেছে আদালত চত্বরে। এটা অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট বিল্ডারের যে অফিস লাগোয়া, যেটাকে আমরা সিভিল কোর্ট বিল্ডিং বলি আর কি, সিভিল কোর্ট বিল্ডিংয়ের একদম পশ্চিম প্রান্তে এই অংশটা আমি মামলা করছিলাম তখন জেলা জজ আদালতে। তখনই শুনেছি যে এটা ভেঙে পড়ে গেছে। আসার সময় দেখলাম যে একটা ওই কিছু অংশটা পশ্চিমাংশের ভেঙে পড়েছে আর কি। তা আমি পিডব্লিউডির যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে ভারপ্রাপ্ত, ওনার নম্বর সংগ্রহ করে ওনাকে জানিয়েছি। উনি বলেছে ব্যবস্থা গ্রহণ করবে। এই বিল্ডিংটা আমি যখন প্রফেশনে আসি আর কি, ওই 89-90 সালে এরকম সময়, তখনই বিল্ডিংটা আমি দেখেছি। বিল্ডিংটা হয়েছে বা হয়েছিল, তখন দোতলা বিল্ডিং ছিল। মেইনটেনেন্সের একটা অভাব আছে। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, তারা যা দেখার দেখবে। কি হয়েছিল, কি জানতে পারলেন? বিল্ডিং নয়, এটা বিল্ডিং। তাহলে কি এই জায়গাটা কি প্লাস্টার। আচ্ছা, আপনারা এখন কি করবেন এই মুহূর্তে? ওটা একটা রিপেয়ারের ব্যবস্থা করবেন। কি বললেন পিপি সাহেব? কি বলছেন? হ্যাঁ ঠিক আছে, আমি পিপি সাহেব কি বললেন? ঠিক আছে। কি অবস্থা এখন দেখলেন? কি একটুর জন্য তো বড় ইনসিডেন্ট ঘটে যেত না, সেটা নয়, প্লাস্টারটা ছিল। জল বিতর্কের মাঝে এখন অন্য বিপদ তিস্তায়, গভীরতা হারিয়ে বেপরোয়া তিস্তা নদী, বাঁধের উচ্চতা বাড়িয়েও রক্ষা নেই। বরং গভীরতা বাড়িয়ে পুরনো খাতে ফেরাতে পারলেই বাঁচবে তিস্তা পাড়ের জনপদ। লালটং, টেটগাঁওয়ের মতো পরিণতির হাত থেকে একের পর এক গ্রাম রক্ষায় বিশেষজ্ঞদের পরামর্শ মেনে নদী খননই শেষ ভরসা। প্রকল্প খাতে খরচ দাঁড়াবে 550 কোটি টাকা। পরিকল্পনা তৈরি করে রাজ্যকে পাঠালো সেচ দপ্তর। ব্যয়বহুল এই প্রকল্পে কেন্দ্রের সহযোগিতার প্রয়োজন বলে মনে করছে বঙ্গীয় ভূগোল মঞ্চ। মাথার ওপর নদী, নদীর পাড়ে বসবাস। একটু এপাশ ওপাশ বাঁক নিলেই যে কোনো সময় গ্রাম গ্রাস করে নেবে নদী। নিশ্চিহ্ন হয়ে যাবে একের পর এক এলাকা। কি আতঙ্ক গ্রাস করছে আপনাদের? আমাদের আতঙ্ক হচ্ছে, আমাদের যে তিস্তা নদী আছে, তিস্তা নদী ধরেন আজকের থেকে কমসে কম 25 বছর আগে যে তিস্তা ছিল, তার থেকে এখন মনে হচ্ছে তিস্তা উঁচু হয়ে গেছে। জলটা এত কারেন্ট স্রোত দিয়ে বয়, ভেঙে অনেক খারাপ হচ্ছে। আমাদের বসবাস করা, থাকা তিস্তার পারে খুবই ভয়ঙ্কর হচ্ছে। মনে হচ্ছে তিস্তা আগামী দিনে আমরা যে অবশিষ্ট কিছু অংশ লোক আমরা বেঁচে আছি, এটাও মনে হয় আমাদের শেষ করতে হবে, মানে আমাদের শেষ করে নিয়ে যাবে। অবিলম্বে তিস্তার কোনো প্রশাসনিকভাবে সরকারের তরফ থেকে যেমন এটাকে খনন করা বা কোনো উদ্যোগ নেওয়া উচিত আমার মনে হয়। একটা বড় আতঙ্ক, চাষের জমি তো চলে যাচ্ছে। চাষের জমি তো আমাদের তো সবথেকে ক্ষতিগ্রস্ত। আমরা চাষের জমি হারায় যাওয়ার পরেই আমাদের অবস্থা এই। আমাদের এখানে নদীটা এখন ভেঙে কাছে আসতেছে।
নদীটা এখন অনেকটা উঁচু হয়ে গেছে, যদি নদীটাকে খনন করা যায় একটু তাহলে ভালো হয়। সরকার যদি এই সুবিধাটা করে তাহলে ভালো হয়। আপনারা তো এর আগেও মানে বলেছিলেন, এমনি মানুষজনের মধ্যে কি আতঙ্ক, চাষের জমিও তো নষ্ট হচ্ছে। চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে নদী, চাষের জমি কি হবে, বালি পড়ে যাচ্ছে, খুবই বিপজ্জনক। খুব বিপজ্জনক। আপনার কি মানে দ্রুত পদক্ষেপ করা উচিত? হ্যাঁ, একটু নদীটা যাতে একটু উঁচু হয়ে গেছে, যদি একটু খনন করে ওইটা ব্যবস্থা করে তাহলে ভালো হয়। নদী পাড়ের জনপদ রক্ষায় এখন নদী খননই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ মেনে তৈরি হয়েছে পরিকল্পনা। সেবক থেকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তা নদী খনন করে পুরনো পথে ফেরানো হবে। ৭৬ কিলোমিটার নদী পথে এই খনন কাজে প্রাথমিক খরচ ধরা হয়েছে ৫৫০ কোটি টাকা। গত বছর ৪ অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা নিয়ে উদ্বেগের শেষ ছিল না। উদ্বেগের অন্যতম কারণ পাহাড় থেকে নেমে আসা পলি, যা তিস্তার নদীগর্ভকে অনেকটাই উঁচু করে দিয়েছে। এই বর্ষায় তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে রিভার রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের পরামর্শ নেয় সেচ দপ্তর। চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, পরামর্শ মেনে বেশ কিছু জায়গায় নদীর বাঁধ উঁচু করা হয়েছিল। আবার কোথাও নদীর পথ আটকে দিয়ে নদী অন্য খাতে বইতে পারে, এই আশঙ্কায় আগাম বেশ কিছু পদক্ষেপ নিয়ে রাখা হয়েছিল। কিন্তু দেখা গেল তাতেও নিয়ন্ত্রণে থাকছে না নদী। ইতিমধ্যেই তিস্তা নদীর একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ এবং স্পার। সমীক্ষায় দেখা গেছে সেবক থেকে মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তা কোথাও ৮ ফুট, কোথাও ১০ ফুট উঁচু দিয়ে বইছে। তাতে লালটং বস্তি, টোটগাঁও, মিলনপল্লী, বীরেন বস্তি, দক্ষিণ চ্যাংমারির মতো গ্রাম বিপজ্জনক অবস্থায়। নদী এদিক থেকে ওদিক একটু বাঁক নিলেই ভয়াবহ আকার নিতে পারে, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে একরকে একর গ্রাম। এই অবস্থায় বাঁধের উচ্চতা বাড়ালেই হবে না, গভীরতা বাড়িয়ে ২০-২৫ বছর আগে তিস্তা নদীর যেই পথ দিয়ে বয়ে যেত সেই পথ ধরিয়ে দিতে পারলেই বিপদ অনেকটা কমবে বলে মনে করছেন আধিকারিকরা। এ বিষয়ে কৃষ্ণেন্দুবাবু আরো কি জানালেন, শোনা যাক। ডাউন টু সেবক মেখলিগঞ্জ অব্দি পুরোটাই ন্যাচারালি উপরের দিকে বেশি হয়, ডিপোজিশন নিচের দিকে কম হয়ে যায়। এই ডিপোজিশনগুলোকে কমপ্লিট না করলে কি কি সমস্যা হতে পারে? ডিপোজিশন কমপ্লিট না করলে সমস্যা অলরেডি হচ্ছে। চ্যানেলগুলো কিনারের দিকে চলে যাচ্ছে, যেটা রিভার মাঝখানে ছিল সে সাইডে চলে গেছে, ডান দিকে গেছে, না তো বাঁ দিকে গেছে। এবারে আমার প্রোটেকশন ওয়ার্কগুলো এফেক্ট হচ্ছে, নিচু জায়গার ভিলেজগুলো ইনান্ডেশন হয়ে যাচ্ছে। আগামী বছরই শুরু মানে এইটা ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল পেলে করব। ডিপার্টমেন্টের অন্য কোনো উইংও করতে পারে। আমরা ফিজিবিলিটি রিপোর্টটা তৈরি করেছি, মেবি ডিজাস্টার ম্যানেজমেন্ট, মেবি ডব্লিউবিটি, এমটিডিসিএল, মাইনিং ডিপার্টমেন্ট আছে, সে তারা হয়তো হতে পারে। হাইয়েস্ট লেভেলে ডিসিশন হবে। বড় বড় একটা বিপদের মুখোমুখি হতে পারে। এটা করতে পারলেই নদীগুলোকে কন্ট্রোলে আনা যাবে, না হলে তো কন্ট্রোল করতে পারছি না। আমি আমার বাঁধটাকে কত উঁচু করব? অলরেডি গ্রাম ৮-১০ ফুট নিচে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আছে ৮-১০ ফুট নিচে গ্রাম। কোনো রকমে যদি একটুখানি ফুটো পায়, একটুখানি যদি ব্রেক করতে পারে, একটা গ্রাম কেন আশেপাশে আরো ৪-৬টা গ্রাম ওই উপর দিয়ে নদীটা চলে যাবে। সেই কারণে এই জন্য আমরা দুটোই ভাবছি, হয়তো মাঠটাকে উঁচু করতে হবে, তার সঙ্গে সঙ্গে নদীটাকে যদি আমি আমার মাঝখানে নিয়ে যেতে পারি, যেমন নাকি ১০-২০ বছর আগে ছিল, ২৫ বছর আগে ছিল, তাহলে অনেকটা কন্ট্রোলে চলে আসবে। আমার অনেকটা কনফিডেন্টলি আমি বাকিগুলোকে হ্যান্ডেল করতে পারবো। অন্যদিকে জনপদ রক্ষায় সেচ দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বঙ্গীয় ভূগোল মঞ্চ। মঞ্চের সহ সম্পাদক জাতিস্বর ভারতের বক্তব্য, হ্যাঁ, তিস্তার যেটা বর্তমান পরিস্থিতি, অতিরিক্ত বালি, পলি ইত্যাদি জমা হয়ে তার নদীগর্ভ উঁচু হয়ে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, যেটার মানে কারণ, অন্যতম কারণ হচ্ছে বড় বড় বাঁধ তৈরি করে নদীর স্রোতকে বাধাপ্রাপ্ত করা। সেটা অবশ্যই একটা বড় কারণ। কিন্তু নদীর ভাটিতে, নিম্ন গতিতে, যেখানে সমতল ভূমি যে সমস্ত জায়গায় রয়েছে, এমনকি পাহাড়েও এই নদীগর্ভ ভরাট হয়ে যাবার কারণে বর্ষাকালে জল ধারণ ক্ষমতা কমে গেছে দেখে বন্যা হতে দেখতে পাচ্ছি আমরা। পাহাড়ি অঞ্চলেও বন্যা হচ্ছে, এটা মানে আমরা আগে কখনো কল্পনা করিনি। এবং তিস্তার দুপাশে যে সমস্ত সমতল এলাকা রয়েছে, সেগুলো প্রত্যেকটাই একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে।
প্রায় অল্প বৃষ্টি হলেই লাল সতর্কতা, হলুদ সতর্কতা জারি হচ্ছে। কোন দিন কি হবে জানি না। কালকেই শুনছিলাম আমারই এক বন্ধুর কাছে তিস্তার সম্পর্কে যার কিছু অভিজ্ঞতা রয়েছে, সে বলছিল যে তিস্তার অনেক ক্ষেত্রে এরকম রয়েছে যে তিস্তার নদীগর্ভ থেকে পাশে যে গ্রাম রয়েছে সে গ্রামের গভীরতা হয়তো দেখা যাচ্ছে 10 মিটার 15 মিটার নিচে, আর তিস্তা তার থেকে উপরে থাকছে। বাঁধ ভেঙে গেলে এগুলো সমস্ত ভেসে যাবে। একটা প্রকল্প তৈরি হয়েছে, হ্যাঁ ঠিক কথা, একটা প্রকল্প তৈরি হয়েছে সরকারিভাবে। সেই প্রকল্প কার্যকর করার চেষ্টা করা হচ্ছে, তিস্তাকে ড্রেজিং করে তার গভীরতা বাড়ানো, অতিরিক্ত পলিবালি অপসারণ করা, যাতে আশপাশের অঞ্চলের যে বিপজ্জনক পরিস্থিতি সেটা একটু কমে, পুরোপুরি কমবে না হয়তো, একটু কমে। এর জন্য রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করছেন, ঠিক আছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। তার সঙ্গে যেহেতু তিস্তা একটা আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক নদী, তার জন্য কেন্দ্র সরকারের এগিয়ে আসা দরকার সামগ্রিকভাবে এই নদীর পরিস্থিতিটা যাতে ঠিকঠাক থাকে। ইদানিং বাংলাদেশের প্রধানমন্ত্রীও এসেছিলেন, সামগ্রিকভাবে ঠিকঠাক থাকে। হ্যাঁ, ব্যয়বহুল প্রকল্প এবং যথাযথ নদী বিশেষজ্ঞদের পরামর্শে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনাকে রূপায়ণ করা যত দ্রুত সম্ভব এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এবং অর্থ সংস্থানে করা যায় সুস্থায়ী পরিকল্পনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটা উচিত এবং এটাই আমরা দাবি করছি। কারণ আমার লোকেরা ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রত্যেকদিন তো আমাকেই শুনতে হয় না লোকের কথা, যে ডাক্তারবাবু কেউ বলে জয়ন্ত দা, হ্যাঁ, যে আমাদের এইখানে এই অবস্থা হচ্ছে, কি করে বাঁচবো দাদা আমরা, তখন শুনতে আমার কেমন লাগে বলুন তো? অবশ্যই এটা তো আমাকে সব থেকে বেশি শুনতে হয় না। তো আমি এক্ষেত্রে আমি যেহেতু স্টেটের সাবজেক্ট, স্টেট তো আলটিমেটলি সেন্ট্রাল কাছে যদি ফান্ডের জন্য বা এটা প্রজেক্ট স্যাংশনের জন্য যদি অ্যাপ্রুভালের জন্য যদি পাঠায়, আমি নিশ্চয়ই আমার দিক থেকেও আমার চেষ্টা জারি থাকবে, একদম চেষ্টা জারি থাকবে। এবং আমার তো বিশ্বাস যে অনেকটাই করা যাবে, কিছু তো করাই যাবে। কেন্দ্র এক্ষেত্রে অর্থ মঞ্জুর এবং কারিগরি বা কোনো সহযোগিতা করার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেবে, তাই তো? নিশ্চয়ই করবে, আমার দৃঢ় বিশ্বাস এটা। আর তার জন্য আমি এটা পাশে করবো, যদি স্টেট থেকে যদি ইয়েটা আসে। আমি তো চাইছিলাম এটা করুক, আমি তো গিয়ে ভিজিটও করেছিলাম, ব্রহ্মপুত্র বোর্ডকে নিয়ে গেছিলাম, তারা ভিজিট করেছে, কি করা যায় সেটা নিয়ে তারা রাজ্য সরকারকে বলেওছে। রাজ্য সরকার যদি করতে না পারে কোন কোন ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের যদি অনুমতি দেওয়া হয়, তারাও সেক্ষেত্রে নিজেরাও কিছু করতে পারে, এরকমও তো বলেছে তারা। কিছু আমার কাছে সব অ্যাভেলেবেল। আই এম সেইং। তার মানে আপনি ফিরে এসে এর জন্য যথাযথ পদক্ষেপ করবেন, তাই তো? লাস্ট 5 years। হ্যাঁ, তার মানে আপনি ফিরে এসে এর জন্য যা যা পদক্ষেপ করা কেন্দ্রকে দিয়ে করানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন। এটা চিঠিটা যদি ওরা যেটা পাঠিয়েছে, ওটা যদি পাঠালে আমি যদি পেতাম ভালো হতো। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। প্রকৃত হকার কারা তা চিহ্নিতকরণের কাজ শুরু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। মঙ্গলবার পৌরসভার হকার্স ইউনিয়ন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং পুলিশ প্রশাসনকে নিয়ে এক বৈঠক হয়। শহরকে যানজট মুক্ত রাখার সঙ্গে প্রকৃত হকার্সরাও যাতে নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারেন সেই বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামীকাল থেকে 7 দিনের জন্য প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে যাবে। প্রকৃত হকার ছাড়া বাইরে থেকে যারা ইদানিংকালে শহর দখল করে ব্যবসা শুরু করছেন তাদের এই কাজ করতে দেওয়া হবে না বলে পুরসভা সূত্রে খবর। পুর কর্তৃপক্ষ জানান, প্রকৃত হকারদের পরিচয়পত্র যেমনি দেওয়া হবে তেমনি শহরকে যানজট মুক্ত রাখতে দ্রুতই শুরু হচ্ছে পার্কিং জোন। মূলত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই আপনারা জানেন আমাদের বার্তা দিয়েছেন যে হকার উচ্ছেদ নয়, মানবিক দিক থেকে হকারের প্রতি আমরা সংবেদনশীল, কিন্তু তারপরেও রাস্তা এনক্লোজ করে ফুটপাত দখল করে যেসব ব্যবসা চলছে সেগুলোকে দূর করে দিয়ে সেখান থেকে সরিয়ে মানুষের চলাচলের উপযুক্ত করে দিতে হবে। জলপাইগুড়ির শহর এমনিতেই খুব সংকীর্ণ, আপনারা জানেন যে বিভিন্নবার অনেকবার পুরসভা নিজেরা আমরা পথে নেমে কিন্তু আমরা ব্যবসাদারদের বলেছি যে আপনারা দোকানের সামনে মাল রেখে রাস্তা আটকে রাখবেন না, ফুটপাত আটকে রাখবেন না, বা হকার্সদের বলেছি রাস্তা উন্মুক্ত করে দিন। সেই বার্তা নিয়েই আমাদের মুখ্যমন্ত্রীও বার্তা দিয়েছেন যে তাদের জন্য একটা আলাদা
কিছু ব্যবস্থা করে তাদের প্রতিও সংবেদনশীল থাকা, অর্থাৎ মানবিক থাকা। সেই হকারকে চিহ্নিতকরণ করা থেকে শুরু করে তাদেরকে কিভাবে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করে সেই মার্কেটকে গড়ে তুলব এবং যাতে তাদেরও রুটি রোজগারের ব্যবস্থা ভালো থাকে, সব দিক থেকে বিচার বিবেচনা করে আমরা আজকে সমস্ত হকার্স ইউনিয়নকে ডেকেছি এবং তৎসহ আমরা ব্যবসায়ী সমিতিকে ডেকেছি এবং আমাদের পুলিশ প্রশাসন, আইসি সাহেব ছিলেন, ট্রাফিক আইসি ছিলেন, সকলকে নিয়ে বসে আমরা কিন্তু আজকে একটা সভা করলাম। সেখানে বিভিন্ন মতামত নেওয়া হলো এবং আমরা আমাদের তরফ থেকে আমরা কি করতে যাব সরকারি নির্দেশ অনুযায়ী, এবং আমাদের ডিএম প্রশাসন রয়েছেন, আমাদের এসডিও সাহেব রয়েছেন, সকলকে নিয়ে আমরা কিভাবে এই দিকে অগ্রাধিকার দেব যে শহরকে যানজট মুক্ত রাখতে হবে, মানুষকে হাঁটতে দিতে হবে এবং পাশাপাশি হকার্সকেও বাঁচতে দিতে হবে। সেই সব বিভিন্ন রকম আলোচনা হলো। হকার্সকে চিহ্নিতকরণ করা থেকে শুরু করে নতুন যারা এসে বসছে বাইরে থেকে তাদেরকে যেন নতুন করে আর বসতে না দেওয়া যায়, কারণ আমাদের শহরের মানুষ আমাদের শহরে ব্যবসা করবে, সেটাকে প্রাধান্য অবশ্যই আমাদের দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী আমরা সেই দিকেই হাঁটছি এবং আগামীতে বিভিন্ন হকার্সদের চিহ্নিতকরণ করে শহরকে যানজট মুক্ত রেখে আমরা তাদের জন্য একটা পাশে আর একটা তাদের জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই নিয়েই আজকে সভা। এখনো হয়নি, বিভিন্ন রকম প্রস্তাব নেওয়া হলো। আমরা মিউনিসিপ্যালিটি, পুলিশ প্রশাসন সবার সাথেই একমত যে জলপাইগুড়ির রাস্তাঘাট পরিষ্কার হওয়া দরকার, মানুষের খুব অসুবিধা হচ্ছে, তাতে সর্বভাবে আমরা সহযোগিতা করব। নিশ্চয়ই আমরা চাই জলপাইগুড়ি শহরের লোক, যারা জলপাইগুড়ি মাটিতে জন্ম, যারা বেকার জলপাইগুড়ি শহরে জীবন, তারাই যেন অগ্রাধিকার পায়। আর আমরা কখনোই স্থায়ী ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করার পক্ষপাতিত্ব নই। আমরা চাই শহরের মানুষ খোলা বাতাসে অক্সিজেন নিয়ে চলুক। আমরা কিছু প্রস্তাব ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে দিয়েছি। আমাদের দোকানের বাইরে আমাদের 3 ফিটে শেড দিতে হবে। যেই কাস্টমাররা বাইক নিয়ে আসেন তাদের বাইক রাখার একটা ব্যবস্থা করে দিতে হবে আমার দোকানের সামনে। এসব আমরা বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছি। টোটো নিয়ে প্রস্তাব দিয়েছি, টোটো চলাচল মাঝে মধ্যে এটা বন্ধ করে দেয়, আমাদের দিনবাজারে ঢুকতে দেয় না। বিভিন্ন প্রস্তাব আমরা চিঠির আগে দিয়েছি আকারে, চাই সেগুলো ইমপ্লিমেন্ট করুক। আমরা ফুটপাত দখল করে ব্যবসার পক্ষে আগেও ছিলাম না, এখন নেই, ভবিষ্যতে আমরা থাকবো না। হচ্ছে বিগত 2023 সালে মে মাসের থেকে হকারদেরকে একবার মিউনিসিপ্যালিটির তরফে উচ্ছেদ করা হলো। তারপরে 1 জুন একবার সমস্ত হকারদের নিয়ে মিটিং ডাকা হলো, সেখানে কতগুলো রেজুলেশন আছে। আমরা লক্ষ্য করলাম বিগত 1 বছরের মধ্যে সেখানে যে সমস্ত রেজুলেশনগুলো হয়েছিল, যে হকারদের আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে, 2014 সালে দেশের যে আইন সেই আইনকে কার্যকরীভাবে রূপায়ণ করা হবে, টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হবে, ঠিক একই বিষয়গুলা আবার আজকে 2024 সালে আজকে 16 জুলাই আজকে যে মিটিংটা, সেই মিটিংয়ে আবার একই রেজুলেশনগুলো গ্রহণ করা হবে। তাই আমরা এই মিটিং এর কোনো বাস্তবতা কিছু নেই, বিগত বছরে এর বাস্তবায়িকতা হয়নি। আজকের মিটিংয়ে আমরা দেখছি, আমরা হকাররা আশাবাদী যে আমরা মিউনিসিপ্যালিটির উপরে আমাদের আস্থা, আমরা ভরসা আমরা রাখছি। ওনারা যেহেতু এই সময় নিয়েছে এবং একটা মিটিং করে সেখানে ব্যবসায়ী সমিতি, হকার্স এবং সমস্ত আরও অন্যান্য অর্গানাইজেশন এদেরকেও যখন ডেকে কথা বলেছে, আমরা দেখছি, আমরা 7-10 দিন 15 দিন আমরা দেখব। এখানে একটা রেজুলেশন হয়েছে, যে রেজুলেশনের মধ্যে দিয়ে বলেছে যে আগামীকাল থেকে হকার চিহ্নিতকরণ করা হবে। হকার চিহ্নিতকরণ করার মধ্যে দিয়ে তাদেরকে আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে। আগস্ট মাসের 1 তারিখ থেকে 25শে জুলাই থেকে পার্কিং জোন করা হবে এবং খুব তাড়াতাড়ি ওরা 1 থেকে 1.5 মাসের মধ্যে হকার্স কর্নার, সেটা আমাদের দীর্ঘদিনের দাবির মধ্যে ছিল এইগুলো। সেই দাবিগুলো কার্যত আমাদের লড়াই আন্দোলনের ফলে পৌরসভা মান্যতা দিল। এই মান্যতা দেওয়ার ফলে আমরা সমস্ত হকার বন্ধুদেরকে আপনাদের মাধ্যমে দিয়ে বলছি যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা একসাথে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এইটা আমরা অর্জন করতে পেরেছি। আমরা পৌরসভার কাছে দেখব, আমরা যদি দেখি যে এইগুলো রূপায়ণ হচ্ছে না, আমরা আমাদের সংগঠিত ফোর্স নিয়ে আমরা আবার লড়াই আন্দোলনে যাব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিশ্ব যুব দক্ষতা দিবস সবুজ উদ্যোক্তা কর্মসূচির সূচনা হলো জলপাইগুড়ির ডিআরডিসির কনফারেন্স হলে।
এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে সবুজ চাকরির বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য। মঙ্গলবার এই আলোচনা সভায় প্রত্যন্ত গ্রামের চা বলয় এলাকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জলপাইগুড়ির ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর রাজেন্দ্র রাজ সুন্দাস, ডিপিএম দক্ষতা অফিসার সুবীর শর্মা, ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা। ডিআরডিসির প্রজেক্ট ডিরেক্টর রাজেন্দ্র রাজ সুন্দাস জানিয়েছেন, একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেমিনারের পাশাপাশি আলোচনা সভার আয়োজন হয়। মূলত বিদ্যুতের যেভাবে দাম বাড়ছে সেই হিসাবে সোলার প্যানেল খুব ভালো, কম খরচে অনেক সাশ্রয়। আজকাল ইলেকট্রিকের পার্টস বারবার খারাপ হচ্ছে, এতে সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। মূলত অ্যাকচুয়ালি এখন যে সোলার সিস্টেম মানে সোলার যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে ওনাদের যে বড় বড় স্পেশালি টি গার্ডেনের ক্ষেত্রে বা এইসব জায়গায় যেখানে মানে ইলেকট্রিসিটির যে প্রবলেম আছে সেটার জন্যে মানে এই প্রোগ্রামটা করেছে ব্যবহার করার জন্য। মূলত কোন শ্রেণীর যুবক যুবতীরা এখানে মানে অংশগ্রহণ করছে আর তারা কীভাবে উপকৃত হবে? এখানে যেটা দেখলাম আমাদেরই মানে সেলফ হেল্প গ্রুপের মহিলারাও আছে, সংঘ নেত্রীরা আছে, মা সংঘ থেকেও এসছে এখানে দেখছি আমি, আর বিভিন্ন টি গার্ডেন এলাকা থেকেও অংশগ্রহণ করেছেন এনারা। কতটা স্কোপ কি মনে হচ্ছে, কতটা হতে পারে? স্কোপটা আছে যে দেখেন রিসেন্টলি আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রীও একটা 2 সপ্তাহ আগে একটা মিটিং করেছিলেন মানে ইলেকট্রিসিটি কনজামশন নিয়ে, মানে প্রচুর বিলসগুলো হয়েছে যেখানে মানে মিসইউজ অফ ইলেকট্রিসিটি বা যেটাই বলেন ইলেকট্রিসিটি প্রচুর। তো সেই টাইমে যদি এই সোলারের যদি জিনিসগুলো ব্যবহার আমরা করতে পারি তাহলে কিন্তু এটা মানে খুবই ভালো হবে। বলছি যে মূলত কি চা বাগানের উপরে কি জোর দেওয়া হচ্ছে? চা বাগানে জোর দেওয়া হচ্ছে। যেহেতু চা বাগানেই বেশিরভাগই মানে ইলেকট্রিসিটি দরকার হয় আর ওখানে মানে বিলও তো, আর এবার যদি চা বাগান এলাকাতে মানে ইলেকট্রিসিটিও যদি কোনো সময় ফেলও হয় ওখানে মেনটেনেন্স করতেও সময় নেয় হয়ে যায়, এটাই একটা মানে। অন্যদিকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির তরফ থেকে বিজয় গোপাল চক্রবর্তী কি বললেন শোনা যাক। বিকল্প একটা কর্মসংস্থানের জন্য যে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনের সহায়তায় তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা গত 1 বছর ধরে সুইজন ফাউন্ডেশনের সাথে কাজ করছি। তারা মুখ্যত কাজ করছে বিকল্প শক্তির উপরে এবং তাদের যে কাজ করার জায়গাগুলো সেগুলো মূলত হচ্ছে বিকল্প কীভাবে কর্মসংস্থান করা যায়। তো আমরা এটাকে ওয়েলকাম করছি এবং আজকের দিনে এটা খুবই দরকার, কারণ ইলেকট্রিসিটির আস্তে আস্তে মানে যা খরচা বাড়ছে তাতে সৌরশক্তি কিন্তু আমাদেরকে অ্যাডপ্ট করতেই হবে এবং তার জন্যই আজকে এখানে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন বা ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্যই এই ধরনের ট্রেনিং দেওয়া, বিশেষ করে চা বাগানে। তো সেই জন্যই এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। কীভাবে প্রশিক্ষণটা হচ্ছে? এরা আজকে একটা আলোচনা চলছে, তারপর এরা প্রশিক্ষণের ডেটটা ডিআরডিসির সাথে বসে সরকারিভাবে করবে এবং আমার মনে হয় এতে একটা বিকল্প কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিকল্প কি ধরনের বিষয়? না, বিকল্প যেমন আমরা একটা সোলার লাইট লাগিয়ে দিলাম, সোলার লাগানোর পরে দেখা গেল ওটা নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা যদি রিপেয়ারিংটা শেখানো যায়, এটা নিড অফ দ্য আওয়ার মানে খুব প্রয়োজন। আমরা কিন্তু সবাই ইউজ করি কিন্তু পরে সার্ভিসটা পাই না। তখন এই সার্ভিসটা যদি এরা শেখে তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। যেটা মোবাইলটা যখন এসেছিল তখন মোবাইল সারার লোক ছিল না, আজকে ঘরে ঘরে মোবাইল সারার লোক, কারণ এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে এদেরকে প্রশিক্ষিত করা। হ্যাঁ, এরা মুখ্যত চা বাগান এলাকায় এরা কাজটা করবে। এদের সাথে যে আমাদের প্রজেক্টে যে সইটা হয়েছে সেটা চা বাগান যারা এসছে সেমিনারে কারা চা বাগান এসছে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এসছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কাশ্মীরে সন্ত্রাসী হানায় ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যু, পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিন্তু দেশের জন্য এই আত্মত্যাগ গর্বের বিষয়, এমনটাই মনে করছেন শহীদ ব্রিজেশ থাপার পরিবার। পরিবার সূত্রে খবর, ব্রিজেশ থাপার মরদেহ বুধবার দার্জিলিংয়ের গিংচা বাগানে নিয়ে আসা হবে। 18 জুলাই পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে দাহ করা হবে তাঁকে। ব্রিজেশের বাবা মা বর্তমানে শিলিগুড়িতে আছেন।
145 আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ক্যাপ্টেন থাপাকে 2 বছরের জন্য 10টি রাষ্ট্রীয় রাইফেলে অতিরিক্ত রেজিমেন্টাল ডিউটির জন্য ডোডা সেনা ক্যাম্পে পোস্ট করা হয়। সেখানেই তিনি একজন কোম্পানি কমান্ডার হিসাবে নিযুক্ত ছিলেন। সোমবার রাত্রিবেলায় সন্ত্রাসী অভিযানে তার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ গোটা গ্রাম গভীর শোকের ছায়ায় ডুবে আছে। থাপার বয়স মাত্র 27 বছর। তিনি শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে 2019 সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং তার বাবাও সেনাবাহিনীতে দেশ সেবায় নিযুক্ত ছিলেন দীর্ঘদিন। लास्ट क्या कब बात हुआ था? क्या मेरा लास्ट बात संडे में हुआ था 9:30 बजे सुबह। क्या बोला? उस टाइम वो बोल रहा था कि वो एक दिन पहले ऊपर से नीचे आया था, ऊपर पहाड़ी से, और दूसरे दिन फिर उसको वापस उधर ही जाना था क्योंकि कोई खबर है करके उनको बोला था कि मेरे को जाने का आदेश मिला हुआ है। तो फिर वो मैं 9:30 बजे बात किया, वो बोल रहा था मुझे 11 बजे स्टार्ट करना है यहाँ से। तो वो और 6 या 7 घंटे का क्लाइंब करना है ऊपर चढ़ के ऊपर, क्योंकि वो रोड नहीं है वहाँ पर, तो ऐसे जंगल का रास्ते ऊपर जाना होता है। तो उसको पार्टी लेके ऊपर जाना था। तो यही लास्ट बात हुआ था। और हाँ, मतलब 14 को, और ये 15 को नाइट को ये हुआ है। कितने साल से सर्विस में है वो 5 साल से 5 ईयर से। कितने साल के थे वो? 27 ईयर्स के। 27 ईयर्स। मतलब आपके रिटायर्ड आर्मी है तो उनको क्या यही से बचपन से यही शौक था? हाँ, वो जो है वो हमेशा बोलता था कि मैं क्या अपने आप जैसे ही मैंने जाना। जब हम गाड़ी में भी चलते थे तो हमारा जो फौजी गाड़ी में मैं आगे बैठता था और पीछे बैठते थे बच्चे थे, तो वो बोलता था किसी दिन मैं भी आगे के उसमें सीट में बैठूंगा करके बोलते थे। आपका बेटा देश के लिए अपना दिया है, तो क्या बोलेंगे? अभी ऐसा है कि अभी क्योंकि उसका इंटरेस्ट छोटे से फौज में और देश के लिए लड़ना था, तो उन्होंने अपना कभी वो ऐसे डरे नहीं, कभी वो झुके नहीं, और हमेशा जो है वो जो भी काम था वो अपना ठीक ठाक करता था और जो भी बोला वो सही करता था। और ये कि जैसे छोटे से ही उसको हमने बताया भी था अगर आर्मी में नहीं जाना किसी और, क्योंकि उसने इंजीनियरिंग कर रखा है, बीटेक किया हुआ है, तो उन्होंने बोला था, लेकिन वो बोला नहीं मैंने आर्मी में जाना है। तो हमेशा मेरा भी कोई आर्मी का जैसे जैकेट वगैरह है वो भी लगा के वो घूमते थे। हाँ, वो अच्छा शौक था इसलिए। ऐसा आए दिन सुनने को मिलता है कि मिलिटेंट्स के हाथों हमारे देश के जवानों को शहीद होना पड़ रहा है। क्या बोलेंगे इस चीज को? जैसे मिलिटेंट्स से अचानक से हमला कर रहे हैं। नहीं, ये तो घुसपैठ तो होता ही है, लेकिन क्या है ये इसको क्योंकि कभी ज़्यादा मिलिटेंट्स आ जाता है और उसको ये जरूरी मतलब हर एक मिलिटेंट को जंगल में हम दिख नहीं पाते हैं, क्योंकि जंगल बहुत वास्ट होता है और मिलिटेंट्स कहीं पर भी जा सकता है। तो इसीलिए क्या है ये चाहे कितने भी मिलिटेंट्स आ जाए बहुत मुश्किल होता है आइडेंटिफाई। जब मैं भी फौजी हूँ, मैंने भी ऐसे मिलिटेंसी में काम किया है, वो बहुत मुश्किल होता है काम कि हर एक मिलिटेंट्स को ढूंढ पाना या आइडेंटिफाई करना मुश्किल होता है। तो इसीलिए क्या ये तो कभी किस्मत का बात है कि किसी को सामने मिल जाता है, किसी को कुछ हो जाता है, तो किस्मत। आप लोगों को खबर कब मिला? ये हमको कल शाम को रात को 10 साढ़े 10 बजे। ब्रिजेश को कब लेके आ रहे हैं और क्या इसके बाद का क्या प्रोसीड्यूर है आप लोग सोच? अभी वो सब हमारा आर्मी के तरफ से होता है, उनको वहाँ उस जगह से हेलीकॉप्टर से शायद निकाला गया वहाँ से और इवैक्यूएट करके वो जम्मू में लाया है। और जम्मू से अभी वहाँ हमारा जो एयरफोर्स के जो ये फिक्स्ड विंग एयरक्राफ्ट है वो लेके इधर आज शाम तक ये बागडोर में आएंगे। और उसके बाद यहाँ से हम दार्जिलिंग मेरे जो पेरेंटल हाउस है, एंसेस्ट्रल हाउस है, वहाँ पर उधर ही, क्योंकि वहाँ गांव वाले सब इंतज़ार कर रहे हैं, तो उधर ही हम ले जाके और उधर ही हम अंतिम संस्कार करेंगे। ये देखिए जो आज हमारा शहीद कैप्टन ब्रिजेश थापा शहीद हुआ है, ये एक देश के लिए वहाँ वो शहीद हो गया है। आप देखिए हमारा जो भी उसने आज हमारा जो माता है पिता है उसने तो एक लड़के को घुमाया है, फिर भी हमारा वो जो शहीद है वो अपने देश के लिए आज मनोप्रांत है ना, वो अपना जान का बाजी लगा के अपना देश के लिए वो आज शहीद हुआ है। इसलिए ये एक गर्व का भी बात है कि
हमारा देश के लिए वो अपना ज़िंदगी अपना कुर्बान किया। সবজির বাজারে অগ্নিমূল্য দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের তরফ থেকে চলছে অভিযান। অগ্নিমূল্য সবজির বাজারে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে সরকারি মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয়ের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর। দপ্তরের অধীনস্থ সুফল বাংলার মাধ্যমে মঙ্গলবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা মেটেলি বাজারে গাড়িতে করে সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় হয়। চন্দ্রমুখী আলু কেজি প্রতি 28 টাকা, পেঁয়াজ কেজি প্রতি 38 টাকা দরে বিক্রি করা হয়। বিক্রয়স্থলে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ক্রেতারা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। সুফল বাংলার কোঅর্ডিনেটর রবীন্দ্রনাথ বর্মন জানান, জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন এলাকায় সুফল বাংলার তরফ থেকে সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ দেওয়া হচ্ছে। একজনকে সর্বাধিক 2 কিলো করে আলু ও 2 কিলো করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। যেখানেই গাড়ি যাচ্ছে সেখানেই আলু ও পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। খুব ভালো লাগলো, খুব ভালো উদ্যোগ। বাজারে যা দাম তার থেকে অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে। আমি আলু নিলাম, পেঁয়াজ নিলাম, এরকম যদি মাঝে মাঝে আসে বিক্রি করে তাহলে আমাদের জনসাধারণের খুব সুবিধা। আলু জ্যোতি আলু বললো 28 টাকা কেজি, আর পেঁয়াজ দিলাম 38 টাকা কেজি। না ওইরকম কোনো নেই, যে যা চাচ্ছে দিয়ে দিচ্ছে। আমরা সুফল বাংলার পক্ষ থেকে পেঁয়াজ আর আলু দিচ্ছি। যেহেতু বাজারে পেঁয়াজ আলুর দামটা অনেকটা ঊর্ধ্বমুখী, তাই সুফল বাংলার তরফ থেকে আমরা যাতে কিছুটা চিপ রেটে সাধারণ ক্রেতাদের আমরা পেঁয়াজটা আলুটা তুলে দিতে পারি। আমরা চন্দ্রমুখী আলু 28 টাকা কেজি নিচ্ছি, আর হচ্ছে আপনার পেঁয়াজ নিচ্ছি 38 টাকা কেজি। এটা মিনিমাম আমরা ওই 2 কিলো মতো দিচ্ছি, 2 কিলো করে, বা কেউ কেউ একটু বেশিও নিচ্ছে যেহেতু অ্যাভেলেবেল আছে। আমরা তো চালসায় আসছি, আমরা যতটুকু পাচ্ছি যাচ্ছি। পুরো আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দেখতেছি, আমরা যেহেতু শহরে বিভিন্ন জায়গায় চলতেছি। আজকে আমাদের এই চালসা মেটলি এই এলাকায় আমাদের 2টো গাড়ি চলছে। তার মধ্যে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আদালতে বিল্ডিং এর চাঙড় ভেঙে বিপত্তি, চাঞ্চল্য জলপাইগুড়ি সিভিল কোর্টে। জল বিতর্কের মাঝে অন্য বিপত্তিস্তায় গভীরতা হারিয়ে বেপরোয়া তিস্তা নদী, বাঁধের উচ্চতা বাড়িয়েও নেই রক্ষা। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।